আসসালামু আলাইকুম। মেডিকেলের পরীক্ষার পরে তোমার নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করছো যে পরীক্ষার কোশ্চেন নাবিল একাডেমি তোমাকে যেভাবে পড়িয়েছে ঠিক সেইটার সাথে ইনশাল্লাহ ম্যাচিং হয়েছে। তা তোমরা একটা জিনিস প্রথম থেকেই বুঝতে হবে যে এই মেডিকেল ভর্তিতে আমরা এতদিন থেকে এমনভাবে পড়িয়েছি যে তুমি যদি ওই জিনিসটা ফলো করো তোমার মেডিকেলের পরীক্ষা ভালো হইতে হবে। তুমি চান্স পাওয়া না পাওয়া যা কিছু হোক তুমি নিজেই এটা বুঝতে পারছো যে ভাই একাডেমি যেভাবে তোমাকে গাইড করছে তুমি যদি এটা ফলো করে থাকো তাহলে তোমার লেভেলের যে কোনো স্টুডেন্টের চাইতে তুমি ইনশাল্লাহ 15-20 নম্বর বেশি পাবা। তা আজকে ঢাবি ক্ষয়ের পরীক্ষা হয়েছে। আমি প্রাইভেট গ্রুপে গিয়েছিলাম, ওদের জিজ্ঞেস করলাম যে তোমাদের যে পরীক্ষা হয়েছে আমাদের কাছে তোমরা যারা পড়ছো তোমাদের লেভেলের স্টুডেন্ট অন্য কোচিংয়ে পড়ছে, তার মধ্যে যদি কারো এরকম মনে হয় যে হ্যাঁ আমাদের এখানে তুমি পড়ছো, তোমার বন্ধু বান্ধব তোমার লেভেলে অন্য জায়গায় পড়ছে, অন্য জায়গায় সে একটু বেশি ভালো সাপোর্ট পাইছে, তাহলে সেই কোচিংয়ের নাম এবং যেইখানে পড়াইছে কোন সাবজেক্ট কীরকম সেটা বলো। আলহামদুলিল্লাহ প্রত্যেকে বলছে যে না ভাইয়া এইখানে ইনশাল্লাহ নাবিল একাডেমির সার্ভিসটা বেস্ট ছিল। বেস্ট কি কারণে? যে আপনারা এমনভাবে পড়ান পড়াটা বোঝা যায়, যেই জায়গা থেকে প্রশ্ন আসবে এটা সহজভাবে মাথায় ঢুকাই দেন। তার মানে আমরা মেডিকেল অ্যাডমিশনে যেমন একদম অপ্রতিদ্বন্দ্বী, ঢাবি ক্ষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইফোর্ট পরিশ্রম খুব কম দিই, মেডিকেলের তুলনায় বলা যায় 10-15% দিই। ওইটাতে মূলত ইংলিশটা পুরোটা আমি পড়াই দেই, আর বাংলা এবং জেনারেল আমার ছোটো বোন যে তোমাদের আফরিন ম্যাডাম ও পড়ায়। তা আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ঢাবি ক্ষয়ের যে প্রশ্নটা আসছে সেটার ইংরেজিটা আমি লাইভে আজকে সলভ করে দেবো, এবং এরপরে আরও বহুগুলো পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের একাডেমি কি নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে সেটা নিয়েও একটু তোমাদের সাথে আলাপ করবো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করে ফেলি, দেখি যে প্রশ্নগুলো কীরকম ছিল। এবং আমার তো মনে হয় যে ইনশাল্লাহ তোমরা যদি একটু বুদ্ধির সাথে দেখো তাহলে নিজেই বুঝতে পারবা যে পড়াশোনা খুবই সহজ, জাস্ট তোমাকে টেকনিকটা ধরতে হবে। তাই রাব্বি যদি নিলাম বলে শুরু করো, দেখা যাক আমরা কি করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে যে এটা অন্য একটা কোর্সের আমি রুটিন দেখাচ্ছি, তার আগে একটা জিনিস এখানে করে নেই, যেটাকে আমি পড়াতে যাচ্ছিলাম সেটা ইংলিশটাকে দেখাই। দি প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। দেখো এটা আমরা কতবার বলছি না, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন অ্যাডিশন টু, এগুলো দ্বারা যদি থাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। হ্যাঁ, টেকনিক দিয়েও বলি, অ্যালং বানানটা এ দিয়ে শুরু, এ মানে প্রথম বর্ণ, তাহলে প্রথম সাবজেক্ট দি প্লেয়ার্স। তাইলে এই দি প্লেয়ার্স হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হিসাবে গ্রহণ করা হবে, এবং এইটার যে ভার্বটা আমরা বসাবো। তাহলে ইজ তো হবে না, কারণ দি প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হইতে হবে, তাহলে ইজ তো হবে না, যেহেতু ইজটা হচ্ছে ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার নো। রিকোয়ার্স তো হবেই না, যেহেতু ভার্বের শেষে এস থাকলে এটা তো হবেই না সিঙ্গুলার। ওয়াজ রিকোয়ার্ড, দেখো এখানে দেখো প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাহলে ওয়াজ তো হচ্ছে সিঙ্গুলার না, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তার মানে আর রিকোয়ার্ড অ্যালং উইথ দ্য কোচ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তার মানে প্লেয়ার এবং হচ্ছে কোচ একসাথে তাদের মিটিংয়ে হচ্ছে যোগদান করার প্রয়োজনীয়তা ছিল। আচ্ছা, এরপরে চলে যাই, দেখি আমরা কি বলছি। দি ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। কি বলছে, এটার মানেটা কি? পানি খুব কেমন ছিল, লবণাক্ত ছিল, এই কারণে আমি এটা ড্রিঙ্ক করতে পারিনি। খেয়াল করবা এখানে পাস্ট ফর্ম আছে, এখানেও দেখো এই কুড পাস্ট ফর্ম। তাই এই যে একটা জিনিস আরেকটা যদি কারণ বোঝায় তাহলে অ্যাজ, সিন্স এরকম কিছু হইতে পারে। অল দো মোটেই না, হেন্সও না, অ্যাজ এ কনসেপ্ট না, সিন্স। তাহলে অ্যাজ, সিন্স, এটা অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ সল্টি অথবা সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট, এটা মানে যেহেতু, কারণ, এইটা বোঝানোর ক্ষেত্রে এটা কাজ করে। তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে উত্তর। দি সিনোনিম অফ এক্সজস্টেড, তুমি দেখো তো আমাদের বইয়ের মধ্যে ছিল, আমি পড়াইছিও, আমি যেটা পড়াইছিলাম যে এক্সজস্টেড এটার হচ্ছে সিনোনিম ছিল ড্রেইনড, ঠিক না? দেখি এখানে কি আছে, ডিপ্লিটেড। ড্রেইন ডিপ্লিটেড মানে কি? মানে হচ্ছে যে একেবারে নিঃশ্বসিত হয়ে যাওয়া, একেবারে কমে যাওয়া। তাহলে এক্সজস্টেড এটা সিনোনিম হচ্ছে ডিপ্লিটেড, একদম কমন, ঠিক না? আলহামদুলিল্লাহ। হ্যাড আই বিন হিয়ার, দাঁড়িপাল্লায় করাইছিলাম কি, কন্ডিশনাল। তুমি দেখো তো প্রত্যেকে পারবে না কন্ডিশনাল, তাহলে হ্যাড আই বিন হিয়ার, তাহলে এটা হচ্ছে এই যে হ্যাড আই বিন সাবজেক্টের পরে এটা ইনভার্সন হয়েছে, ঠিক না? তার মানে ইনভার্সন মানে পিছনেরটা সামনে, সামনেরটা পিছনে গেছে। তাহলে সাবজেক্টের পরে হ্যাড, এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কি থার্ড কন্ডিশনাল। এরপরে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। শুড হেল্প মোটেই না, কুড হ্যাভ হেল্প এটা হইতে পারে, ক্যান হেল্প না, মাস্ট হেল্প না। তাহলে এটা দেখো চারটা প্রশ্ন কিন্তু একদম ইজি, প্রত্যেকের পারা উচিত, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে চলে যাই, দেখি আমরা হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স। আমি এই যে পরীক্ষার সম্ভবত আগের দিন না কোন দিন পড়াইলাম জানি, এই যে লাস্ট কোন দিন ক্লাস নিলাম সেদিন ফিগার অফ স্পিচ পড়াইছি, ক্লাসটা দেখিও, পেজে থাকার কথা। সেখানে আমি কি বলছি, লাইফ ইজ এ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। তার মানে জীবনটা একটা ধাঁধার মতো, যেটা সবকিছু সবসময় মিলে না, ফিট হয় না। তাহলে এই বাক্যটা একটার সাথে আরেকটা কি হইলো বলো তো? যে ভাইয়া, যে কেউ বলবে যে ভাইয়া এটা তো একটা রূপক বুঝাইছে, ঠিক না? তার মানে কি মেটাফোর। তাহলে মেটাফোর অ্যাস আর সিন্স থাকলে এটা কি হইতো, সিমিলি হয়ে যেত। এবং প্রত্যেকটা আমি বলছিলাম, ঠিক না, অক্সিমোরন, পার্সোনিফিকেশন, প্রত্যেকটা দেখো ওই ক্লাসটার মধ্যে আমরা ব্যাখ্যা সহ করছি। তার মানে তুমি
দেখো যে আমরা যা বলি তুমি একটু মিলাও, তাইলে ইনশাল্লাহ বুঝবো। কেন? কারণ এই বিষয়ে আমি একটু আগে আমার খুব শ্রদ্ধে স্যারের সাথে কথা বলতেছিলাম, মুসা স্যার বলছেন, আবিল তুমি এতদিন থেকে এত পরিশ্রম করে পড়াও, তুমি বুঝতে পারবা না কেন, তোমার কাছে তো দেখলে এটা এখন আমি কেন পারি আল্লাহর রহমতে, কারণ এটা এমন পরিশ্রম করছি আমরা, ইনশাল্লাহ জানি যে প্রশ্ন কোন দিক থেকে আসবে। তুমি যদি ওইটা ফলো করে পড়ো ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট করবা। কিন্তু সমস্যা কি জানো, পরীক্ষার হলে যে তোমাদের মাথা অনেকের কাজ করে না। তুমি দেখো তো একটা স্টুডেন্টের বাপের ক্ষমতা আছে 80 কইতে পারবে যে স্যার আপনি যেটা বলছেন তার বাইরে। প্রত্যেকে কি আগডুম বাগডুম পড়াইছে না, এমন হয়েছে বলছি না প্রত্যেকবার। এবং তুমি দেখো প্রত্যেকের ক্লাসের দেখো মূল কথা যে আমরা তোমাকে যেরকম পড়াইছি ঠিক সেরকম ওই রকমই আসবে ইনশাল্লাহ। এবং বারবার আমরা বলি যে ভাইয়া তুমি আমাদের পড়াটা ফলো করো, এটা হচ্ছে সূরা ফাতিহার মতো ফরজ, পড়াই লাগবে এটা। তারপরে তুমি যা পড়ো যত পড়ো, এটা যদি পড়ে থাকো তাহলে তো তোমার ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করে তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে কি রয়েছে দেখো, এটা হচ্ছে কি মেটাফোর হচ্ছে এটা, ঠিক না? ওকে, যদি এখানে এস বা সি থাকতো, লাইক থাকতো, তাহলে সিমিলি হইতো। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, বানানগুলো দেখো তো এটা পারছো কিনা। এটা অবশ্য একটু সবাই পারার কথা না, এটা সরাসরি আমাদের বইয়ে ছিল কিনা একটু কমেন্টস করে জানাতে পারো যে সরাসরি বইয়ে ছিল কিনা, আমরা যে বই দিয়েছি। হ্যাঁ, যে এই শব্দগুলো একটু খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে অ্যানাকুয়াস, আচ্ছা এটা একটা শব্দ, ট্রেপিটেশন, ওকে ফাইন। এই যে দেখো শব্দগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইউবিকুইটাস, সার্বজনীন বোঝা এটা, ওকে ফাইন। এটা কি? আচ্ছা এই শব্দটা দেখো সারেপটিশিয়াস, এখানে ওই সারেন্ডার বানানটা যেমন করেন ডাবল আর, এইখানে ডাবল আর হওয়ার উচিত, সারেপটিশিয়াস। তাহলে ডি নাম্বারটা হচ্ছে ভুল আছে বানান। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে এইখানে একটু আছে, দেখো যে এই বই এটা সরাসরি আমাদের বইয়ে ছিল কিনা, যারা আমাদের কোর্সে আছে তারা বলতে পারো। হ্যাঁ, দেখো তো এই বানানটা ছিল কিনা সরাসরি। আচ্ছা, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস, দেখো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। দেখো এবার মানে কন্ডিশনাল থেকে দুইটা আসছে, তাহলে এখানে কি হবে? উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, এরকম কিছু থাকবে। দে সারভাইভ, উইল তো হবে না, উডও হবে না, উইল হ্যাভ হবে না, উড হ্যাভ সারভাইভ। 60টার মধ্যে 6টা তো হুবহু ইনশাআল্লাহ কমন আল্লাহর রহমতে। ওকে, সো নাইস। আচ্ছা, স্ট্রে ডগস মানে এটা হচ্ছে মূলত ওই যে পথের মধ্যে যে কুকুর টুকুর থাকে। দেমসেলস স্ক্র্যাপস মানেটা কি? ফিডিং দেমসেলস উইথ স্ক্র্যাপস না, স্ট্রে ডগস ফিড দেমসেলস স্ক্র্যাপস না, হইল না। এই ফিড দেমসেলস অন স্ক্র্যাপস মানেটা কি? তার মানে এই পথের মধ্যে যে গরু কি বলে গরু বলছি, যে কুকুর থাকে, তারা পথের যে উচ্ছিষ্ট খাবার আছে এইটার উপর খেয়েই তারা বেঁচে থাকে। তাই তুমি লক্ষ্য করো এই যে ডগসটা হচ্ছে প্লুরাল, এই জন্য হচ্ছে এই যে যেমন আমি বলি না, দি কাউ লিভস অন গ্রাস, লিভস অন কি গ্রাস, কোনো কিছু খেয়ে বেঁচে থাকলে অন হয় না। তাহলে দেখো দি স্ট্রে ডগস ইজ এ ফিড অন, মানে ফিড দেমসেলস অন স্ক্র্যাপস, তার মানে উচ্ছিষ্ট যে আছে সেই খাবারটা খেয়ে সে হচ্ছে যে বেঁচে থাকে। তাহলে এই সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ওকে ফাইন। তারপরে দেখি কি রয়েছে। দি টিচার আস্কড জাফর, টিচার হচ্ছে জাফরকে আস্ক করছে, ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে। তাহলে লক্ষ্য করো ইয়েস্টারডে যদি কোনো কিছু থাকে তার মানে কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ, যেই টাইম তোমার জন্য বরাদ্দ করা হয়েছিল সেই সময় তুমি কি এক্সারসাইজ করছিলে, এরকম কিছু একটা প্রশ্ন করছে। আর ইউ প্র্যাকটিস কিন্তু মোটেই হবে না, ক্যান ইউ প্র্যাকটিস মোটেই হবে না, হ্যাভ ইউ প্র্যাকটিস এটা প্রেজেন্ট পারফেক্ট, ডিড ইউ প্র্যাকটিস, দেখো এই যে ফার্স্ট ইনডিফিনিট ডিড হয়, কমন সেন্স ক্লাস 6-7 লাইন থেকে দিয়েছে, ঠিক না? তাহলে কি রয়েছে? ডিড ইউ প্র্যাকটিস ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ। ওকে ফাইন। তাহলে আলহামদুলিল্লাহ 9টার মধ্যে 8টাই আলহামদুলিল্লাহ। শি লিন্ট দ্য ওয়াল গ্যাসপিং ব্রেথ মানেটা তুমি লক্ষ্য করো, লিন্ট মানে হেলান দিয়ে থাকা। শি লিন্ট এগেইনস্ট দ্য ওয়াল মানে ধরো যে কারো যে শ্বাসকষ্ট উঠে কি হবে? হেলান দিয়ে এরকম করে থাকবে না, এরকম করে, আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, শি লিন্ট এগেইনস্ট দ্য ওয়াল, গ্যাসপিং মানে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? ফর ব্রেথ, হ্যাঁ এটাই হবে। শি লিন্ট এগেইনস্ট দ্য ওয়াল গ্যাসপিং ফর ব্রেথ, তার মানে শ্বাসের জন্য সে একদম ধরপড় করছে, বুক, এরকম একটা ব্যাপার। দি ল্যাক অফ রেইন দিস ইয়ার মে দ্য টোটাল অ্যাভেইলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস মানে কি? বৃষ্টির যে অভাব, হ্যাঁ এইটার কারণে টোটাল অ্যাভেইলেবিলিটি, তার মানে টোটাল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এরপরে আসছে এখানে অ্যাভেইলেবিলিটি হচ্ছে নাউন, তারপরে এগ্রিকালচারাল ক্রপস। ওকে ফাইন। তার মানে এই যে এগ্রিকালচারাল যে শস্য আছে এইটার হচ্ছে যে কি দেখা যেতে পারে, যে হতে একটা প্রবলেম হইতে পারে। আচ্ছা দেখি আমরা কি হয়েছে। হ্যাভ অ্যাডভার্স এফেক্ট মোটেই না, অ্যাডভার্সলি ইফেক্টেড। আচ্ছা এই শব্দটার মধ্যে কোথায় ভুল কোথায় ঠিক আমি ব্যাখ্যা করব। অ্যাডভার্সলি এফেক্ট, আচ্ছা এই শব্দটা একটু খেয়াল রাখবো। এফেক্ট আমার খেয়াল আছে, আমার সম্ভবত আমি যেদিন ঢাবি ক্ষয়ের প্রথম ইংলিশ ক্লাস নেই সেই দিন আমি বলছি, দেখো
সেখানে আমি বলছিলাম এফেক্ট আর ইফেক্ট এই দুইটা পার্টস অবশ্যই ভালো করে খেয়াল করবা। এফেক্ট শব্দটা হচ্ছে ভার্ব, মনে রাখার বুদ্ধি দিচ্ছিলাম এভি, অক্সিলারি ভার্ব বলি না আমরা, এ দিয়া এফেক্ট আর ভি দিয়া ভার্ব। আর ইফেক্ট এটা হচ্ছে নাউন। ইফেক্টটা কি বলতো? নাউন। তাই লক্ষ্য করো এফেক্ট শব্দটা ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। এখন দেখো অ্যাডভার্সলি ইফেক্টেড, এটা তো হবেই না, এটা নাউনের তো পাস্ট টেন্স পাস্ট প্রেজেন্ট হবে না, এটা ভুল। অ্যাডভার্সলি এফেক্ট, অ্যাডভার্বের পরে ভার্ব, এটা কিন্তু হওয়ার চান্স আছে। দেখি অ্যাডভার্সলি ইফেক্ট, এটা নাউন, এই জন্য এটা হবে না, তার মানে সি নাম্বারটা। দেখো আজকে আমি যখন ঢাবি ওই ক্ষয়ের গ্রুপে গেলাম, ওরা বলতেছে ভাই ইংলিশটা এখন মজা লাগতেছে। তার মানে সবচেয়ে কঠিন সাবজেক্টটা মজা করে ফেলতে পারি আমরা যদি আমরা বুদ্ধি করে, ঘটনা গল্প করে, কায়দা করে পড়ি, এবং এটা খুব পসিবল। ইনশাল্লাহ তুমি দেখো যে জিনিসটা মাথায় আসছে কিনা। তাহলে অ্যাডভার্সলি এফেক্ট, ওকে। ইফেক্টটা কেন হলো? কারণ সেটা নাউন, অ্যাডভার্বের পরে এটা হচ্ছে ভার্ব দিতে হবে। ওকে ফাইন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি সেন্টেন্সগুলো কি কি আছে আগে। আমল ইজ স্লিপিং ডিউরিং 2 hours। লক্ষ্য করো ডিউরিং দিছে, এটা তো এমনিতে বল 2 hours। তাহলে এটা আমল বা আমল যাইকো হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours এরকম থাকতো, তার মানে এটা ভুল। কারেক্টটা বের করতে হবে। আচ্ছা, দি হ্যান হ্যাজ লেইন। আচ্ছা এইখানে দেখো কয়েকটা শব্দ খেয়াল রাখবো। ওই যে লাই আছে না, লে, তো এখানে যে এ ডজন এক্স, এটা কিন্তু লেট হবে। ডিম পাড়ার ইংলিশ হচ্ছে লেট, ডিম পাড়ার পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে লেট। তাহলে এই যে লাই, লে, লেন আছে না, ওই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখিও, দিশা উড়ে যাবে। আমি কি একটু বলবো? দেখো খেয়াল করো, লাই, লে, লেন, ব্র্যাকেটে লিখে রাখো, এটা হচ্ছে শোয়া বা শুয়ে থাকা। আচ্ছা, আরেকটা হচ্ছে লে মানে ডিম পাড়া, লেট, লেট, এটা হচ্ছে ডিম পাড়া, ডিম পাড়া। এটা তো ক্লাস 6-7 পড়া, যতদূর মাথায় আসে। এখন দেখো আমার ভুল হইতে পারে, খুব সহজ জিনিস তো এগুলা, ক্লাস 6-7 পড়া। স্টুডেন্ট যদি একটু মাথার মধ্যে ঠিক থাকে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে সে পারার কথা। দেখো এটা লিখে রাখো, এই 6-7 জিনিস দিয়ে দিছি। অবশ্যই ওইটা আমি বলছি কনফিউজ। আমার খেয়াল আছে আমি যখন গ্রুপে গেছিলাম তখন হচ্ছে যে এক স্টুডেন্ট বোধহয় বলছিল, আমি বলছি হ্যাঁ এটা কনফিউজিং ভার্ব, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তা দেখো যদি খেয়াল থাকে ইনশাল্লাহ পারছে। তাহলে এটা হ্যাজ লেইন এর ডজন এক্স, এটা হচ্ছে লেট থাকলে এটা মিথ্যা। 11 নম্বরটা বলতেছে, হ্যাঁ আচ্ছা 11তে যাবো। যদি ফরবেট, ফরবেট হচ্ছে নিষেধ করা, এরপর অবজেক্টিভ ফর্ম, তারপর টু গো টু দ্য মিটিং, এটা ঠিক আছে। হ্যাঁ ফরবেট এর পর অবজেক্টিভ ফর্ম, তারপর 2+ ভার্ব ইনফিনিটিভ হয়, এরপরে যা খুশি থাকে। দি ড্রাইভার ডেড না, ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডাইড হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটা সি নাম্বারটা হচ্ছে কারেক্ট, আর বাকি সব ভুল। 11তে কি ছিল দেখি। 11 দি ল্যাক অফ রেইন দিস ইয়ার, মানে বৃষ্টির যে অভাব আছে, মে অ্যাডভার্সলি এফেক্ট। অ্যাডভার্সলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপর এফেক্ট হচ্ছে ভার্ব। এফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করবে দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস, তার মানে বৃষ্টির অভাবের কারণে এই কৃষির যে পণ্য আছে সেটার মধ্যে একটা বড় রকমের হচ্ছে অভাব দেখা যাবে, এই জিনিসটা বলছে ক্ষতিকর প্রভাব। আর এই ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন, আর এফেক্ট হচ্ছে ভার্ব। দেখো এই বেসিকটা থেকে প্রশ্নটা আসছে। এরপরে যাই আমরা দেখি কি রয়েছে। দি অ্যান্টোনিয়া ইমপ্রুডেন্ট, এটা তো আমাদের সম্ভবত আমি পড়াইছি এবং বইও ছিল। ইমপ্রুডেন্ট মানে কি? ইমপ্রুডেন্ট মানে হচ্ছে তোমার ওই যে কয় না, শোনো আমি তো একটা বুদ্ধি শিখিয়ে দিই, এই শব্দগুলো বলছে এটা অ্যান্টোনি। ইমপ্রুডেন্ট মানে একটা নেগেটিভ শব্দ, তো এই নেগেটিভ শব্দ বলতে এটা তোমাকে খেয়াল করতে হবে যে এটা কি হইতে পারে। ইমপ্রুডেন্ট মানে হচ্ছে অবিবেচক, কি হবে বলো তো? অবিবেচক। ইমপ্রুডেন্ট তার মানে যার বিবেচনা বোধ নাই, অবিবেচক, অবিবেচক। ইনজুডিসিয়াস, তাহলে তো এখন ওই অবিবেচনার মতোই, মানে খারাপ কিছুই বলছে। হেজিটেন্ট মানে হচ্ছে কয় না যে ভাই দ্বিধা করতেছে, এটাও তো খারাপ কিছু। ওয়াইস মানে জ্ঞানী, এটা হইতে পারে জ্ঞানী। আর রেকলেস মানে হচ্ছে যে একেবারে, হ্যাঁ রেকলেস ড্রাইভিং, খারাপ জিনিস, একেবারে কোনো দেখা দেখি নাই, পাগলা ঘন্টির মতন চালাচ্ছে, বেপুরো। হ্যাঁ, তাহলে ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম হচ্ছে ওয়াইস, ইমপ্রুডেন্ট হচ্ছে অবিবেচক। কমন কোশ্চেন্স মানে শব্দ দিয়েছে। এ পার্সন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস, মানুষের উপকারের জন্য যে কাজ করে, এটা তো একদম একটা পড়ে গেলেও এটা পড়তে হবে। ফিলান্থ্রপিস্ট, এটা তুমি দেখো আমাদের সামারি বলো, লাইভ বলো, সব জায়গাতেই বলছি এটা ফিলান্থ্রপিস্ট। ওকে ফাইন। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, এটা অবশ্য পড়াই নেই। হ্যাঁ, কেউ যদি কমন সেন্স কাজে লাগিয়ে করতে পারে, দেখি কি হয়েছে। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, ব্যান্ড ওয়াগন মানে যে জিনিসটা খুব জনপ্রিয় সেইটা ঝাঁপ দিয়ে দিলা। তুমি চিন্তা করছো কে জিতবে রে ভোটে, হ্যাঁ আমি ওর সাথে আছি। এখন ভালো খারাপ কি চোর বাটপার এগুলো দেখা টাইম নেই, যেখানে ভালো সেখানে তুমি চলে গেলে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে তুমি দেখো হ্যাঁ আচ্ছা, এখানে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন তার মানে কি বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, মিস অ্যান অপরচুনিটি, রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম না, জয়েন সামথিং পপুলার। তো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন তার মানে জনপ্রিয় কোনো কিছুতে দেখা দেখি নাই, ঝাঁপায় পড়লাম।
তা আমার মতে 15টা প্রশ্নের মধ্যে 13টা তো আমাদের স্টুডেন্টদের ইনশাল্লাহ পারা উচিত। কেউ যদি 14-15টা কারেক্ট করে ফেললো খুবই পসিবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমার মতে যে খুবই মানে ইংলিশ যে বুঝে পড়লে যে অসাধারণ পরীক্ষা দেওয়া যায় তার তো নমুনা প্রত্যেকবার আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আন্দাজে পড়ি হবে না রে ভাই, ব্রেইন ঠিকভাবে সাইন্টিফিক ওয়েতে কাজে লাগিয়ে দেবে কীভাবে প্রশ্নটা আসে। এবং আমরা আলহামদুলিল্লাহ আজকে আমি তো প্রাইভেট গ্রুপে গেছি, আমি বলছি তো আমি আগে প্রাইভেট গ্রুপে যাই, আমি শুনি যে কেউ ভালো থাকলে কম নাম মার্কেটিং করে দেবো না, যে বেস্ট পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে বুঝতে পারছি আমরা আমাদের মেডিকেলের যে কোর্স, ঢাবি ক্ষয়ের যে কোর্স, মেডিকেল তো এটা অতুলনীয়, সেটা তো প্রশ্নই আসে না। সব যোগ করিও 30% হবে না। আমরা এটা নিয়ে নিশ্চিত করি বারবার। আমি তো কখনো ওই যে ছবি টবি দেখাই না, তবে এবার আমার অফিস থেকে যেটা বলে যে ভাইয়া আমার ছোট ভাই নোবেল কাছে ভাই ছবি বোধহয় কালেক্ট করে দেখানো উচিত। হ্যাঁ, তাইলে মানসি সবাই দেখায়, একে ছবি সবার কাছে নিয়ে রাখি দিছি। এখন এই যে চান্সের তো রেজাল্ট তো দেয়নি না, বুকে হাত দিয়ে কত কোন কোচিং তোমার কতটুকু হেল্প করছে। কাল তো ছবি সবাই দেখাবে, আমরা দেখাবো না। আমরা চিন্তা করছি যে না, এবারও দেখাবো না, এবার থেকে আগে জিনিসটা জানাই দিব যে নেক্সট ইয়ার থেকে আমরা ছবি দেখাবো এবং সব ছবি আমাদের কাছে থাকবে। কিভাবে? খুব সহজ বুদ্ধিটা আমরা জানি যে সেরা স্টুডেন্টের পরীক্ষা নিয়ে ছবি নিয়ে নাও, কোর্সে ঢুকায় ফেলো, তারপরে তার ছবি দেখাও, এই যে ভাই আমার কাছ থেকে আছে, গ্র্যান্ড সেলিব্রেশন করো, স্টুডেন্ট ভর্তি করো। সিস্টেমটা তো জানি। তা আমার কথা হলো যে আমরা সারা জীবন হচ্ছে সৎ পথে চলছি, তাইলে এইটার ক্ষেত্রে কি করা উচিত? সবাই যেটা করে সেটা সবাই তো চুরি করে, আমরা সত্যিটা বলে করব যে ভাই এইটা হচ্ছে মূল ব্যাপার। সব সেরা স্টুডেন্টের ছবি মেট্রিক থেকে ক্লাস 8-9 থেকে নেওয়া শুরু হয়ে যায়, হয়ে মনে করো ওই স্টুডেন্টের সবচেয়ে সেরা, তো তার ছবিটা আগে নিয়ে যায়, তাকে ফ্রি কোর্স হোক যেভাবে হোক তার ছবি দিয়ে বলতেছে চান্স হইলে সেরা স্টুডেন্টে পাবে। তারপরে বলে এই যে দেখো আমাদের আবার পুরস্কারও আছে, টাকা তুমি দিলে বাবা। সত্যিটা আমি বলতেছি, কারণ সবার মতো তো বাটপারি করতে পারবো না, মানে জিনিসটা না বুঝাই দিলে তখন তো আর মাথায় আসবে না। হ্যাঁ, এইটা হলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তা আমি যে জিনিসটা বলতেছিলাম যে সামনে তোমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, এই অ্যাডমিশন টেস্টগুলোর ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ স্যার চিটাগাং ইউনিভার্সিটি এ ইউনিটের কোনো স্যার প্রোগ্রাম আনবেন 2 তারিখে। আচ্ছা, ওইটা বলতেছি আমরা। তো এখন তোমাদের যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হলো যে সামনে তোমাদের যারা মেডিকেলে টিকে গেল তাই তো আলহামদুলিল্লাহ, যারা টিকবে না তারা কি করবে? হ্যাঁ স্যার, উদ্ভাসে স্যার ফটো দেখাবে না বলতেছে, কালেক্ট করা পিওসি হলো হারাই ফেললো নাকি? না আমি জানি না অন্যদেরটা। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তা আমরা ইনশাআল্লাহ সামনে যে যে কোর্সগুলো আছে আমাদের এই মাসে সবচেয়ে বড় ফোকাস যেটা এখন আমাদের হচ্ছে যে এইচএসসি 26 একাডেমিকের, তাদের এই মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা শেষ করবো ওদের। এইটার জন্য আমাকে খুব পরিশ্রম করতে হবে। এইচএসসি 26 মেট্রিকের না ইন্টারের যে 26 আছে তাদের ইনশাল্লাহ। আর তোমাদের স্টুডেন্টরা সবাই বলতেছে না যে বিভিন্ন যে কোর্সের যে ব্যাপারটা, সেটা অলরেডি রুটিন আমি সাজিয়েছি, কিন্তু এই মাসটা আমাদের 26-এর জন্য বাকি দিনগুলো আমি রাখছি। তো এই মাসে তোমাদের হচ্ছে যে আমরা এক্সাম ব্যাচ নিয়ে একটা ফাইনাল আগামীকালকে ইনশাল্লাহ জানাবো, যদি আমি রুটিন করেছি ইনশাল্লাহ। সেই এক্সাম ব্যাচ যে আছে সেই ব্যাচটা ইনশাল্লাহ আমরা হয়তো বা কালকে ইনশাল্লাহ, হ্যাঁ, বা পরশুর মধ্যে লঞ্চ করে দিতে পারি। এক্সাম ব্যাচটা হচ্ছে যে এই যে তোমার কৃষিগুচ্ছের জন্য থাকবে, সামনে যে কৃষিগুচ্ছ আছে সেটার জন্য, যাতে কৃষিগুচ্ছে যারা পরীক্ষা দিবে তারা আছে না যে ভাই আমি পরীক্ষা দিয়ে দেখতে চাই। আর আমার এটা তো বুঝতে পারছো যে এইটাই দিব, 1 নম্বর ছাড়া দিব না। তো কার লেকচার নেওয়ার টাইম পাবো না কেন? কারণ আমার পুরো ফোকাসটা এই ম্যাচটা আমি হচ্ছে 26কে দিয়ে আগে শেষ করব। কারণ 26কে দেওয়ার পরে এর পরের যত ব্যাচ আসবে সেটার ক্ষেত্রে সিস্টেমগুলো আলাদা করব আমরা। ওদেরকে আগে যেহেতু ভর্তি করে ফেলছি, ওদের আগে পড়াটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আর গতকালকে তোমরা জানো যে হাদি ভাই আমাদের যা হয়েছে এটা তো ইতিহাসের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, সেটা নিয়ে পরে আসবো, এই জন্য একটু মনটা খারাপ। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই জিনিসটা কমপ্লিট করব। আর যেটা সেটা হলো যে তোমাদের যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো যে মানে স্টুডেন্ট এখন দেখো এই যে সবগুলো পেজে যাও, ক্লাস দেখো, দেখে বুঝো যে কোথায় আসলে সবচেয়ে ভালো পড়ায়। ছবি কালকে সবাই দেখাবে, আমরা দেখাবো না, সবাই ছবি দেখাবে, দেখায় তোমাকে বলবে যে হ্যাঁ 1st, 2nd, 3rd হুড়াহুড়ি লেগে যাবে। আমি তোমাকে আগে বলে দিচ্ছি কেন, কারণ আমি জানি যে এটা
যত স্টুডেন্টের ছবি আমাদের কাছে আছে সবগুলোরই ছবি ওদের কাছে আছে, টাকা দিবে, গ্র্যান্ড সেলিব্রেশন, লোভ, হ্যান ত্যান। ভাই একই স্টুডেন্টের ছবি তুমি 5 জায়গায় 7 জায়গায় 3 জায়গায় দেখে তুমি তখন তো নাবিল স্যারও এটা করতেছে না। এটা আমরা বলে কয়ে মানে এটা নোবেলের সাথে নোবেল আমাকে বললো ভাই এইবার থেকে আমি বললাম যে না এইবার নাই, আমরা জিনিসটা বলে দিই আগে, বারবার এটা 1 বছর থেকে আগে বলি যে আগামী বছর থেকে আমরা দেখাবো। এবং গোটাল যে স্টুডেন্টের যে স্ক্যামটা, এই জিনিসটা ধরতে পারতেছে না কেউ। রিয়েলটা হচ্ছে যে ভাইয়া তোমার পড়া দেখে ভর্তি হইলে তুমি লাভবান হবা, আর যদি তুমি পড়া না দেখে ভর্তি হও ছবি দেখে, তুমি এই যে স্টুডেন্টরা তোমার পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুমি বলো হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস, আর একটা জিনিস যেটা সেটা হলো যে আমাদের ইনশাল্লাহ আমরা তো বুঝে গেছি যে পড়ানোটা আমাদের কাছাকাছি নাই, এটা আমরা বারবার ক্যালকুলেশন করি, কারণ আমরা বুঝতে পারি যে জিনিসটা কীভাবে হচ্ছে। এবং প্রত্যেকটা আমি তো আমার অফিস থেকে বলি যে স্টুডেন্টদের কাছ থেকে ফোন দিয়ে র্যান্ডম ভয়েস দেখো যে একজনও যদি বলে যে না ভাই আপনাদের প্রত্যেকে যে না একাডেমি যেভাবে বলছে যদি এইভাবে আমরা পড়ি সবচেয়ে সেরা রেজাল্ট করবো। কেন? কারণ পরীক্ষা দিয়ে বুঝতেছে প্রশ্ন কার সাথে ম্যাচিং হচ্ছে। তো এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে আমরা পরীক্ষা দিয়ে গতকালকে তোমাকে বারবার বলতেছি, এইটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কিন্তু ওই যে আমি বললাম না যে কিছু জিনিস আছে না, মার্কেটিং জিনিসটা এমন না, প্রচার যে তোমার এমনভাবে করে দিবে, সব ছবি নিয়ে রাখি দিছে, সবারই ছবি আছে এবং সবাই দেখাবে। তুমি দেখবা ফার্স্ট হয়েছে অন্তত 5-7 জায়গা থেকে হবে, সেকেন্ড থার্ড এরকম। হ্যাঁ, 2-1টা হয়তো ভদ্রতার কারণে দেখায় না, কোনো কারণে কোনো পরীক্ষা হয়তো ঢুকে নেই এই কারণে। আর যারা মিরাজউদ্দিন তোমরা যারা আসো সেই জন্য হচ্ছে যে ক্লাস এই মাসে আমার পুরো ফোকাসটা, আমি তো সত্যিটা বলে দিলাম যে আমার 26-এর ব্যাচটা আমাকে কমপ্লিট করতে হবে। আর মেডিকেলের জন্য ঢাবি ক্ষয়ের জন্য যা পড়িয়েছি, হ্যাঁ এইটা আসলে আলহামদুলিল্লাহ, মানে সুপার আলহামদুলিল্লাহ বলতে কোনো শব্দ হয় না, আলহামদুলিল্লাহ মানেই এর মধ্যে সুপারলেটিভ ডিগ্রি আছে। তা এইটা 26-এর জন্য এই মাসে, এটা আমি এই মাসে, কারণ ওদের এই জিনিসটা শেষ না করার পর্যন্ত শান্তি পাচ্ছি না মনের মধ্যে, ঠিক আছে? এই মাসে শেষ করবো ইনশাল্লাহ। এই জন্য এই মাসে কোনো প্রোগ্রামও রাখিনি, অনেক বড় বড় প্রোগ্রাম মানে হচ্ছে যে রিকোয়েস্ট ছিল যে যাওয়ার জন্য, যে জাস্ট এদের ইনশাল্লাহ এই মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবো। তারপরে যত একাডেমিক কোর্স আসবে ভর্তির ক্ষেত্রে নিয়মে করবো করা, কারণ সবাইকে A+ কনফার্ম করে দিব যা পড়াবে। ওটা নিয়ে আমরা পুরো মানে হচ্ছে আমাদের একাডেমির যারা সবাই যে স্যার আপনি যেভাবে পড়ান এই অনুযায়ী তো সবে প্রশ্ন সহজ বোঝা যায়, অন্য জায়গায় পড়ুক ও দিশা উড়ি যাবে, ঠিক আছে? এখানে আমরা সহজ করে তার পড়া মাথায় ঢুকাই দিব ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ এই জিনিসটা হতে যাচ্ছে। তো তোমাদের যেটা বলবো সেটা হলো যে এই মাসটা আমি আগে জানাই দিচ্ছি তোমাদের যে আমরা আগামী বছর থেকে ইনশাল্লাহ মানে 2026 থেকে 26-এর এই মাসে আগে আমরা ইয়াটা শেষ করবো, আর 26 থেকে আমরা ইনশাল্লাহ ছবি দেখানোর যে প্রক্রিয়াটা সেটা আমরা করব 26 থেকে। আর যেটা এটা বলেই দিচ্ছি যে এইটা ভাইয়া ছবি দেখে কখনো কোথাও ভর্তি হবা না, এটা ফালতু একটা জিনিস, এটা হচ্ছে তোমাকে ধোকা দেওয়ার একটা প্রক্রিয়া। কারণ সব সেরা স্টুডেন্টের ছবি আগে নিয়ে নেওয়া হয়, তাদেরকে বিভিন্ন গিফট, টাকা, উপহার, হ্যান ত্যান দিয়ে কোর্সে ঢুকানো হয়, সে পড়ুক না পড়ুক। কিন্তু তুমি সত্যি কথা যদি তুমি ভালো জায়গায় পড়ে ভালোভাবে চান্স পেতেছো, সেটা ডক্টর নাবিল একাডেমি ছাড়া নাই। আমি তখন সত্যিটা বললাম। কেন? কারণ হচ্ছে আমরা তোমাকে পড়াটা মাথায় ঢুকে দেবো, আর অন্য জায়গায় তোমাকে বই দেখাই দিবে, এখন তুমি বুঝো না বুঝো তাতে কিছু যায় আসে না, বুঝতে পারছো? তো এই জিনিসটা মাথায় রাখবো ইনশাল্লাহ। তা প্রত্যেক শিক্ষার্থীকে বলেই দিলাম একদম ইনশাল্লাহ, একদম ক্লিয়ার কাট কথা এটা সবার জন্য, যে ভাইয়া সবাই ছবি নিয়ে খালি রেডি হচ্ছে, রেজাল্ট হইলেই ছবি নিয়ে ফুলের মালা, হ্যান ত্যান, মিষ্টি, অমুক তমুক। পড়াচ্ছে কি? ক্লাস দেখো তো। এই যে পরীক্ষার গতকালকে যে পরীক্ষা হয়েছে, সলভ ক্লাস দেখো সবার, তার আগের গাইডলাইন দেখো, তার আগের ক্লাস দেখো, ক্লাস দেখে তুমি ভর্তি হও। আমার কথা খুব ক্লিয়ার, ঠিক আছে? এবং একই ছবি যে তুমি তো বুঝো না এটা। আচ্ছা তুমি কয় যে অনেকে যে বিভিন্ন বিজ্ঞাপন দেখে যে এইটা মাখি সাদা হয়েছে, ফর্সা হয়েছে, এটা কি সত্যি? চেহারা কি ওইটা মাখি হয়? যে এরকম বাইরের স্তর কিছুটা প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু মেইন হচ্ছে ভিতর থেকে সুন্দর, ঠিক না? কিন্তু তুমি দেখে কথা 7 দিন মাখি আছে, 3 সপ্তাহে ফর্সা হয়ে যাবো, ঘন্টু হবা। তো এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। তা আমরা তোমাকে এই সত্যিটা বলে দিলাম আগের থেকে, ঠিক আছে? আমাদের টার্গেট যেটা এখন, যে আমরা বুঝে গেছি যে ঢাবি খ 1 নম্বর পড়ানো হয়, আর মেডিকেল অ্যাডমিশন এটা তো অপ্রতিদ্বন্দ্বী, নোবডি, কাছাকাছি না ইনশাল্লাহ। তা আমরা হচ্ছে যে মেডিকেল যে রয়েছে এইটার হচ্ছে যে আল্লাহর রহমতে এই সেকেন্ড টাইমের কালকে থেকে রেজাল্টের আগে আমরা হচ্ছে যে করে দিব, কারণ সত্যিটা বলে আগামীকালকে আমরা ভিডিও দিয়ে দিব যে এটা কেমন। কিন্তু হ্যাঁ যে ভাই কীরকম, কারণ রেজাল্ট আমরা তো ভালো করে এটা আমরা বুঝে গেছি জিনিসটা। আমরা কারণ স্টুডেন্টদের কাছ থেকে আমরা ভালোভাবে ফিডব্যাক নিয়ে ক্যালকুলেশনটা আমরা মিলাই ফেলছি ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহর রহমতে এইটা সামনের যতগুলো কোর্স আসতেছে এই কোর্সগুলো তুমি, আমি বলবো যে কোনো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে অন্য কোচিংয়ের সাথে আগে ম্যাচিং করবা, ম্যাচিং করে যেখানে সবচেয়ে ভালো পাবা সেখানে ভর্তি হও। ছবি দেখে, এই গান বাজনা থেকে ভর্তি হয় না, পড়া দেখে ভর্তি হও। কী তোমাকে পড়াবে গোটা রোড ম্যাপটা দেখো, যে জিনিসটা কীভাবে। যেমন ধরো যে আমি তোমার একটা জিনিস দেখাই, আমি জাস্ট আমরা একটা সাজিয়েছি, তোমার একটু দেখাই। যেমন ধরো এটা কিসের, এটা কৃষি গুচ্ছের আমরা একটা সাজিয়েছি। দেখো যদি আমরা এটা ওরিয়েন্টেশন রাখি, এই যে দেখো, এই যে 18 তারিখ থেকে শুরু করছি আমরা। দেখো কতগুলো পরীক্ষা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা শুধু এক্সাম ব্যাচ রাখবো আমরা। 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 43টা পরীক্ষা রাখছি। এটা আমরা দেখি, আমরা এটা আমরা লঞ্চ করতে পারি শুধু এক্সাম ব্যাচ, ঠিক আছে? কিসের? কৃষি গুচ্ছের জন্য। দেখি আমরা 2-1 মধ্যে সিদ্ধান্ত নিই। ক্লাস দিতে পারবো না কেন? কারণ অন্য টিচার আদামরা ক্লাস দিয়ে তোমার কোনো লাভ হবে না, ওই টাইম লস খালি আন্দাজে, ঠিক আছে? আর আমি হচ্ছে যে এই সামনের এই মাসটা পুরো 26 নিয়ে ব্যস্ত থাকবো, বুঝাইতে পারছি? আমি ক্লিয়ার বলে দিলাম। ওদের আগে কোর্সটা আমি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তারপরের মাস থেকে আমাদের সব নতুন নতুন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ইনশাল্লাহ লঞ্চ হবে। এই জিনিসটা কারণ দায়িত্ব নিলে ওইটা শেষ না করা পর্যন্ত আমার শান্তি লাগে না, বুঝাইতে পারছি? তাই এইটার জন্য তোমাদের এই যারা হচ্ছে যে আরেকটা ভালো কথা বলি, যে ঢাবি ক্ষয়ের মতো যে কৃষি গুচ্ছর আর কৃষি জিএসটি গুচ্ছ আছে না, সেইটার একটা কোর্স আসতেছে। আর হচ্ছে যে এ ইউনিট, জিএসটির এ ইউনিট যে আছে না, সেইটার একটা কোর্স আসতেছে। সেইটার ক্লাসটা শুরু হবে, কারণ এটা পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে, ওইটার ক্লাস শুরু হবে। কিন্তু তার আগে যে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং, এগুলোর জন্য লেকচার নেওয়ার পক্ষে আর টাইম নেই, কারণ 26-এর জন্য আমি বলে দিচ্ছি ক্লিয়ার, কারণ ওদেরটা আগে আমাকে শেষ করতে হবে, তারপরে আর এর পরের ব্যাচগুলোতে হিউজ পড়াবো, কারণ 26-এর জন্য সব কিছু বানাই ফেলে ওই জিনিসটা ইনশাল্লাহ করবো, ঠিক আছে? স্যার এক্সাম দিয়ে কী হবে স্যার, যদি আপনার সামারি নেবে? আসলে ওই যে তোমাদের আমি 26-এরটা এবার সাজাই ফেলবো তো, হ্যাঁ এক্সাম দিয়ে কী হবে সেটা ঠিক আছে। যদি তোমার কথা ঠিক আছে, সামারির উপরে তো কোনো কিছু নেই, খুব মানে হচ্ছে যে এক্সাম, এটা কি জানো, আমি তো বলি আমাদের মতো এক্সাম কেউ নিতে পারবে না বীর, এটা তো বুঝছো। সামারি তো একটা অন্যরকম জিনিস, সামারি লাইভ ক্লাস থাকলে, কিন্তু ওইটা হলে তো তখন তোমার কোর্স ফিও বেশি হয়ে যেত। খুব অল্প কোর্স ফিতে আমরা জাস্ট যদি দেখি যে স্টুডেন্টদের বেশি আগ্রহ দেখে এটা আমরা বুঝাইতে পারছি। আর যদি দেখো যে অন্য কোথাও সার্ভিসটা পেয়েছো, তাহলে তো এটা চালানোর দরকার নেই, জিনিসটা একদম তাই ইনশাল্লাহ আমার টার্গেট এটা আছে, আল্লাহ ভরসা, যে ইনশাল্লাহ আগামীকাল থেকে 26-এর এই মাসের 31 তারিখের মধ্যে আগে শেষ করব। শেষ করার পরে যে শেষ তো আল্লাহ চাইলে হবে, তারপরে মানে নতুন যত কোর্স আছে আসবে। আর 26-এর যে স্টুডেন্টরা ভালো আমাদের কাছে যারা, কিন্তু কয়েকজনের সম্বন্ধে আমাকে বলছে, আমি শেষ করি, তারপর ওদের সাথে কথা হবে, তো দেখবো আমরা পরে, ঠিক আছে? আগে আমি পড়াটা আগে কমপ্লিট করে দিই। একটা জিনিস খেয়াল করবা, এই যে মেসি আজকে আসছে না ভারতে, ও কিন্তু ভালো লোক, কিন্তু খোসর মোসর গ্যাঞ্জাম লাগাইতে 20 মিনিটে চলে গেছে। নাহলে কিন্তু যদি ধৈর্য ধরতো আরো ভালো কিছু পাইতো। তারা হুরা এই জন্য ও তো খেলা দেখাইতো, তো কিছু ম্যাজিক তো দেখাইতো, সে আসছে খালি হাতে ফিরিয়ে দিত। কিন্তু এই যে গন্ডগোল খোচর মোচর, তা এই জন্য ভদ্র মানুষের কাছ থেকে কিছু পাইতে গেলে ভদ্র আচরণ, সবসময় জেন্টেল। কারণ মেসিক তুমি পাবা না, টাকা থাকলেও পাবা না, ওর খেলা ওই খেলবে। তুমি এখন যদি কথা 10,000 কোটি টাকা দিবা, কারণ মেসির মধ্যে খেলার পাবে না, বল নিয়ে খোচর মোচর করে পাবে না। তা পড়ানোর ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের কনফিডেন্স যে পড়াটা আমরা যেটা দিব কারো বাপের ক্ষমতা নেই, ইনশাল্লাহ পাবেই না। ওইটা যেটা দিব ওইটাই একদম ইউনিক, সহজ এবং মাথায় ঢুকবে, সে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো এই জিনিসটা ইনশাল্লাহ আমরা করব, আশা করছি আল্লাহর রহমতে। তা প্রত্যেকে তোমরা দোয়া করিও ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহর রহমতে। আর পেজে তো এমনিতে আমরা আসবো, কিন্তু আমাদের এখন ফোকাসটা থাকবে 26-এর নিয়ে, কারণ ওদের কোর্সটা আমাদের কমপ্লিট করতে হবে এই মাসে। আর অ্যাডমিশনের আমার ক্লাসের সাথে যে সম্পর্কিত যে ইয়াগুলো, সেটা আগামী মাস থেকে ইনশাল্লাহ আসবে। ওকে, হ্যাঁ এক্সাম কোর্সে সামারি দিলে স্যার ভালো। স্যার যদি স্যার ক্লাস দিতে না পারেন স্যার, এক্সাম কোর্সে কিছু আছে, এক্সামে দেখি আমি যে ম্যাথ সামারি যেটা, সেটা দেওয়া যায় কিনা সেটা নিয়ে আমি একটু চিন্তা করি, যে শুধু এক্সাম ব্যাস আর এক্সাম উইথ ম্যাথমেটিক্স যে আছে সেইটা সামারি সহ। দেখো এই সময় আসলে তোমার মনে হয় যে ফিজিক্যাল, বায়োলজি, ইংলিশ যারা আমার পড়ছো, এখন ম্যাথের সামারিটা হলে তোমাদের জন্য দরকার, বিশেষ করে ইয়ার জন্য। আর তার সাথে যে হ্যাঁ ফিজিক্সের যদি ম্যাথমেটিক্যাল অধ্যায় আমি পড়াইলে তো ইজি হইতো জানি, কিন্তু এখন টাইম নেই, এখন টাইমটা ওদের দিব, এটা বলে দিলাম, ঠিক আছে? তাই ইনশাআল্লাহ দোয়া করো আল্লাহর মধ্যে।
রিয়েল লাইফে ও ক্যারেক্টার ভালো না, আমি তো জানি ওর ক্যারেক্টার অনেক ভালো। এখন তোমরা কোথাও ক্যারেক্টার ভালো না আমি জানি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে স্যার। আইকিউ, আচ্ছা আইকিউ যেটা, আইকিউর হচ্ছে যে কয়েকটা ক্লাস, এটা আমি নিব, এটা আমি বলছি। এটা হচ্ছে যে আমি 20 তারিখের পরে আইকিউর ক্লাস নেওয়ার জন্য, আইকিউ আমাকে পড়াইতে মজাই লাগে, ব্রেন পরিষ্কার করে তো, এটা আমি এমনিতে নিব। হ্যাঁ, ওইটা ক্লাস আমি নিব সামনে ইনশাল্লাহ। তা প্রত্যেকে ভালো থাকো, ওকে, আল্লাহর রহমতে। আর আমরা তো আসতেছি, কিন্তু আমি বলে দিলাম আমাদের মূল ফোকাসটা যেটা, ক্লিয়ার করে দিলে তাহলে জিনিসটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর তোমাদের হচ্ছে ঢাবি ক্ষয় স্টাইলে যেগুলো, সেগুলোর তোমার আফরিন ম্যাডাম যেগুলো ক্লাস নেবে, সেগুলো নিয়ে আমি ওর সাথে আগামীকালকে মিটিং করে জানাই দেবো। কিন্তু আমার ক্লাসটা এই মাসে এই ইয়ার জন্য পাবে, বুঝাইতে পারছি তো আমি কি বলছি, এইচএসসি 26-এর জন্য পাবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।